এমনিতেই মাত্রাতিরিক্ত গরম, তার ওপর ব্যোমকেশের হাতে কাজ না থাকায় সে এখন বেজায় খাপ্পা। আর সত্যি বলতে কি, গত 2 সপ্তাহে যাবৎ বৃষ্টির লেশমাত্রও নেই। ব্যোমকেশ কোমরে হাত দিয়ে ঘরের একবার ডান দিক, আবার কখনো বা বাম দিক যাচ্ছে, আর আমি চায়ে চুমুক দিচ্ছি আর ব্যোমকেশকে লক্ষ্য করছি। ও, এখানে বলে রাখা ভালো, সত্যবতী তার দাদার সঙ্গে উত্তরবঙ্গে ঘুরতে গেছে। আমাদেরও যাবার কথা ছিল, কিন্তু কাজের অভাবে ব্যোমকেশ নাকচ করে। বুঝলে অজিত, এবার বৃষ্টি নয় কাজ, যে কোনো একটার অভাবে এই সত্যান্বেষীর কিন্তু জীবন অবসান হবে। আমার দিকে ফিরে বলে উঠল ব্যোমকেশ। আমি চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বললাম, বোধহয় গরমে সব দুষ্কৃতীরা নিজেদের দুষ্কর্ম থেকে ছুটি নিয়েছে ভাই। ওই দেখো না, যেমন স্কুলে গরমের ছুটি পড়ে, ঠিক তেমন আর কি। মশকরা হচ্ছে? করো করো, তবে একটা কথা মনে রাখবে অজিত, এই গরমেই এই সত্যান্বেষীর কেশও জুটবে, আবার বৃষ্টিরও কিন্তু দেখা মিলবে। আর কথা শেষ হতে না হতেই কলিং বেলটা বেজে উঠল। ব্যোমকেশ আমাকে বলল, তুমি কি দরজাটা খোলো, আমি জামাটা গলিয়ে আসছি। এই বলে সে ঘরের ভেতরের দিকে চলে গেল। আমি গিয়ে দরজা খুলতে দেখি এক 50 ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তার পরনে ধুতি আর পাঞ্জাবি, মাথার চুল ব্যাকব্রাশ, পায়ে রবীন্দ্র চপ্পল। দেখলেই বোঝা যায় যে বেশ বনেদি ঘরের মানুষ। আমাকে দেখি বললেন, মানে নমস্কার, আমি ইন্দ্রনাথ লাহিড়ী। ব্যোমকেশবাবু আছেন? হ্যাঁ আছে, আপনি ভেতরে আসুন। ভেতরে নিয়ে এসে ওনাকে সোফায় বসতে বলি। ভদ্রলোকের সোফায় বসার পরিপাটি দেখেই বোঝা যায় যে তিনি এই বিষয়ে বেশ যত্নশীল। নমস্কার, গরিবের নাম ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ নমস্কার জানাতেই ভদ্রলোক সোফা থেকে উঠে প্রতি নমস্কার জানালেন। যে যার আসন গ্রহণের পর ব্যোমকেশ বলে উঠল, বলুন মিস্টার লাহিড়ী, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেখলাম ইন্দ্রনাথবাবু একবার আমার দিকে আর একবার ব্যোমকেশের দিকে তাকালেন। ভাবছেন আপনার নামটা জানলাম কি করে? আসলে আপনার পাঞ্জাবির ডান দিকের খুঁটে ছোট্ট করে লেখা আছে I.লাহিড়ী, তাই বললাম আর কি। ভদ্রলোক হতবাক হয়ে বললেন, আপনি, আপনার বিষয়ে তাহলে যা শুনেছিলাম তাহলে পুরোটাই সত্যি। বেশ, তাহলে আমার পরিচয়টা আপনাকে প্রথমে দিই। আমার নাম ইন্দ্রনাথ লাহিড়ী, আমি গড় ভবানীপুরে থাকি। আমাদের পূর্বপুরুষদের কারবার আছে বড় বাজারে, আমাদের চালের কারবার। মা লক্ষ্মীর আশীর্বাদে ব্যবসা মোটামুটি ভালোই চলে, আর যথেষ্ট ভালোভাবেই তা রক্ষণাবেক্ষণে করে চলেছি আমরা। তাই বুঝতেই পারছেন, অর্থের অভাব আমাদের সেরকম নেই ব্যোমকেশবাবু। আচ্ছা, তা আমার ঠিকানাটা আপনাকে কে দিল? ইতিমধ্যে পুটিরাম চা দিয়ে গেল। আমি চায়ের কাপ তুলে দিলাম ইন্দ্রনাথবাবুকে আর ব্যোমকেশকে। ইন্দ্রনাথবাবু চায়ে চুমুক দিয়ে বললেন, মানে আসলে আপনার ঠিকানাটা পাই ইন্সপেক্টর লেখাল বাবুর কাছ থেকে। আসলে উনি আমার প্রতিবেশী আর বন্ধুও বলতে পারেন। বেশ, তাহলে আমাকে দরকার হলো কেন আপনার? ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বলে উঠল, আসলে ব্যোমকেশবাবু, আমাদের পূর্বপুরুষ যথেষ্ট গরিব ছিলেন, মানে বলা যেতে পারে নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থা। এমন সময় মানে আমার প্রপিতামহের গুরুদেব তেনাকে বললেন, গ্রামের পূর্ব প্রান্তে গেলে পাওয়া যাবে এক অষ্টধাতুর তৈরি একটা কালী মূর্তি, আর সেই মূর্তিটাই আমার প্রপিতামহ বাড়িতে নিয়ে এসে তাকে পূজনা করেন, আর আমাদের সব অবাক অভিযোগ আস্তে আস্তে মিটে যায়। আর পুজোর পর আপনাদের পরিবারের দুঃখ দূর হয়ে গেল, কিন্তু এতে আমার কি করার আছে ইন্দ্রনাথ বাবু? ভদ্রলোক সামান্য চুপ করে থেকে তারপর বলে উঠলেন,
মানে গত দুদিন হলো সেই মূর্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যোমকেশবাবু। আমার ধারণা ওটা চুরি হয়েছে। পুলিশকে খবর দেননি? না ব্যোমকেশবাবু, আসলে আমার মা খুব অসুস্থ, আর আমি চাই না ওই ব্যাপার নিয়ে জল খোলা হোক। তাই রাখালবাবুকে সব বলতে উনি আপনার নামটা আমাকে বলেন। এবার এই সব কিছুই আপনার উপর নির্ভর করছে ব্যোমকেশবাবু। আর বুঝতেই পারছেন, মূর্তিটার যতটা দামি ততটাই ওর একটা ঐতিহাসিক এই মূল্যও আছে। প্রায় 200 বছরের ইতিহাস আছে ওটা সঙ্গে, আমাদের পরিবারের সঙ্গে। আপনি দয়া করে না করবেন না ব্যোমকেশবাবু। দেখুন, এইভাবে কলকাতা থেকে বসে তো কিছু বলা যায় না। আমাদের একবার আপনাদের বাড়িতে যেতে হবে, আর প্রয়োজন হলে 2 দিন থাকতেও হতে পারে। বেশ, তো কবে যাবেন বলুন না, আমি গাড়ি পাঠিয়ে দেবো। দেখুন, দেরি করে তো লাভ নেই, আর অপরাধীকে তাহলে ধরা মুশকিল হয়ে যাবে। তাই শুভস্য শীঘ্রম, কালকেই আমরা 2জন যাব। ঠিক আছে ব্যোমকেশবাবু, আমি গাড়ি পাঠিয়ে দেবো। এখন তাহলে আমি আসি, কাল দেখা হবে। এই বলে ভদ্রলোক ওখান থেকে চলে গেলেন। আমরা যখন গড় ভবানীপুরে ইন্দ্রনাথবাবুর বাড়িতে পৌঁছালাম, তখন ঘড়িতে সকাল 10:15। সত্যি এত সুন্দর বাড়ি আমরা এর আগে খুব একটা দেখিনি, তাও আবার এই গণ্ডগ্রামে। দোতলা পাকা বাড়ি, পুরোটাই শ্বেত পাথরে মোড়া। সব মিলিয়ে 8টা ঘর, একতলায় 4টে এবং দোতলায় 4টে, আর তাছাড়া রান্নাঘর ঠাকুরঘর তো আলাদা আছেই। আমরা এখন বাড়ির সামনের বাগানের চেয়ারে বসে আছি। একদিকে আমি আর ব্যোমকেশ, আর অন্যদিকে ইন্দ্রনাথবাবু এবং রাখালবাবু। মানে এই ব্যোমকেশবাবু, আমি কিন্তু প্রথমে থানায় কমপ্লেন করতে বলি, কিন্তু ইন্দ্রনাথবাবু বারণ করেন। তাই অবশেষে আপনার খোঁজটা দিই, দেখুন এবার কি যদি কিছু করতে পারেন। রাখালবাবু বলে উঠলেন, হ্যাঁ, ইন্দ্রনাথবাবু আমাকে বলেছেন। আচ্ছা, ইন্দ্রনাথবাবু, আপনার কোনো শত্রু আছে বা কাউকে আপনি সন্দেহ করেন? দেখুন ব্যোমকেশবাবু, শত্রু আছে কিনা আমি জানি না, তবে তবে কি? মানে তবে আমার সন্দেহ হয় আমার এক ভাইয়ের ওপর। মানে? আমি অবাক হয়ে প্রশ্ন করি। আসলে আমার বাবা রমতে বিয়ে করে বাবা ওকে ত্যায্য পুত্র করেন, তবে সম্পত্তির কিছু অংশ ওকে দিয়ে দেন। তারপর ওর সাথে আর তেমন কোনো যোগাযোগ ছিল না। পরে এখন মায়ের শরীর খারাপ হওয়াতে ওর সঙ্গে যোগাযোগ করা হয়। বার দুয়েক আসো এ বাড়িতে, তবে আমার সাথে কথা বলেনি। ওর চোখে আমি একটা প্রতিহিংসার ছাপ লক্ষ্য করেছি ব্যোমকেশবাবু। বুঝলাম। তাহলে একবার তো যেতে হচ্ছে। আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? রবীন্দ্রনাথ লাহিড়ী। শুনেছি এই রামপুরেও থাকে। আমাদের ভৃত্য অনাদিদা ওকে মায়ের শরীর খারাপের সময় খবর দেন, আর উনিই জানেন ওর বাড়ির সঠিক ঠিকানাটা কি। ব্যোমকেশ অবাক হয়ে প্রশ্ন করল, আচ্ছা, যদি কিছু না মনে করেন, একটা বিষয় খুব অবাক লাগে ইন্দ্রনাথবাবু। আপনার ভাইয়ের ঠিকানাও কি আপনি জানেন না, নাকি আমাকে দিতে আপনার কিছু? আরে না না ব্যোমকেশবাবু, আমি সত্যিই জানি না, কারণ ওর সাথে যোগাযোগ রাখা আমাদের বারণ ছিল। আর তাছাড়া আমার কাজ নিয়েও আমি সারাক্ষণ একটা ব্যস্ত থাকি, তাই। আপনার ভাই কি করেন? ব্যোমকেশ চায়ের কাপ হাতে নিয়ে প্রশ্ন করল। শুনেছি কাঠের ব্যবসা করে, অবস্থাও খুব একটা মন্দ নয়। আর ছাড়া তেমন কাউকে তো সন্দেহের তালিকায় দেখতে পাচ্ছি না মিস্টার বক্সি। বেশ, আমি একবার আপনাদের ঠাকুরঘরটা ঘুরে দেখতে চাই। ঠাকুর ঘরটা বেশ বড়। ঘরের মাঝে কাঠের সিংহাসন, তার পেছনেই মস্ত বড় একটা জানলা। ব্যোমকেশ সেদিকে গিয়ে কী সব দেখতে লাগলো, তারপর বলল, আচ্ছা, ইন্দ্রনাথবাবু, এই জানলার ওদিকটাও জায়গাটা কি আপনাদের নাকি? আগে হ্যাঁ ব্যোমকেশবাবু, তবে ওই দিকটা এই পুকুর আছে, ঝোপঝাড়ে ভর্তি। আসলে দিকটা তেমন যাওয়া হয় না। কিন্তু আমাকে তো একবার যেতে হবে, আর একবার অনাদির সঙ্গেও কিন্তু আমি কথা বলবো। বেশ, তো
আমি এক্ষুনি ডেকে দিচ্ছি ওকে। এই বলে ভদ্রলোক চলে গেলেন। আচ্ছা ব্যোমকেশবাবু, কি বুঝছেন বলুন তো? হঠাৎ রাখালবাবু প্রশ্ন করলেন। দেখুন, এখনো সেরকম কিছু বোঝা যাচ্ছে না রাখালবাবু। আপাতত এখন সবাইকেই সন্দেহ তালিকায় রাখা যেতে পারে, এমনকি আপনাকেও। ব্যোমকেশ মুচকি হেসে জবাব দিল। কি সব বলছেন ব্যোমকেশবাবু? আমি পুলিশ, তার উপর আপনার অপরিচিত ব্যক্তিও নই। আর আমি তো আপনাকে খবর দিতে পারি। হতেই পারে রাখালবাবু যে আপনার দিক থেকে নজর ঘোরানোর জন্যই আপনি আমাকে ডেকে পাঠান। দূর, মানে কি সব বলছেন? আরে এই জন্যই কারোর উপকার করতে নেই। রাখালবাবু গজগজ করতে করতে বাইরে বেরিয়ে গেলেন। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ রাখালবাবুকে ঘর থেকে বার করার জন্যই এসব কথা বলছিল। আসলে ব্যোমকেশ বোধহয় চাইছে না অনাদি থাকাকালীন কেউ এই ঘরে থাকুক। আগে আসবো বাবু? দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল অনাদি। বয়স আনুমানিক 65, তবে দেখলে বোঝা যায় না। হ্যাঁ, এসো। অনাদি এসে আমাদের সামনে দাঁড়াতে ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা অনাদিরা, তুমি কত বছর এখানে কাজ করছো? আগে বাবু 35 বছর তো হবেই। তা মন্দিরে প্রতিমা যে পাওয়া যাচ্ছে না, সেটা তুমি জানো তো? আগে আমি তো ছোট বাবুকে বলি যে প্রতিমাও দাও। আসলে সকালে প্রথমে আমি ঠাকুর ঘরের দরজা খুলি, তাই বেশ, তা তোমার দেশের বাড়ি কোথায় অনাদ্যা? ব্যোমকেশ গোটা ঘরে পায়েচারি করতে করতে বলে উঠল, আগে আমার বাড়ি কানলা, তবে সেইখানে কেউ থাকে না গে। বিয়ে থাও কিছু করিনি, তাই এই লাহিড়ি বাইরেই আমার এখন বাড়ি বলতে পারেন বাবু। ও আচ্ছা। এরপর কিছুক্ষণ চুপ থেকে অনাদের দিকে ফিরে ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, তোমাদের এই বাড়ির পেছনের দিকে যাওয়া যেতে পারে? আগে না কর্তা, কেন? আসলে ওই দিকে কেউ যায় না। আর তাছাড়া ওদিকে সাপখোপেরও বড় বাঁশ আছে বাবু, তাই ভয় কেউ যায় না। বেশ, তাহলে তুমি এখন আসতে পারো। আর হ্যাঁ, মূর্তি চোরের কথা আর কাউকে বলবে না, মনে থাকবে? আগে হ্যাঁ বাবু। এই বলে অনাদি সেখান থেকে বেরিয়ে গেল। ব্যোমকেশকে দেখলাম সেই জানলার সামনে দাঁড়িয়ে বাড়ির পেছনের জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে। আমি ওর পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কি ব্যোমকেশ, অত কি দেখছো ওই বনের মধ্যে? গুপ্তধন অজিত, গুপ্তধন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, মানে গুপ্তধন? আচ্ছা অজিত, একটা কথা বলো তো, তোমার কি মনে হলো না যে অনাদি এই জঙ্গলে প্রশ্নে একটু কথা ঘুরিয়ে দিল? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ ব্যোমকেশ। আমার কেমন ওর কথায় অসঙ্গতি লাগলো, তবে কি লুকোচ্ছে সেটা বলতে পারবো না। গোড়ায় গন্ডগোল, বুঝলে অজিত, গোড়ায় গন্ডগোল। আমরা কথা বলছি এমন সময় ইন্দ্রনাথ বাবু ঘরে ঢুকলেন। তারপর আমাদের কাছে এসে বললেন, কি মিস্টার বক্সি, আপনার প্রশ্নের উত্তর পেলেন? এবার তাহলে চলুন, একতলে খাবার আপনাদের জন্য প্রস্তুত। আমরা ঠাকুর ঘর থেকে বেরিয়ে দালান ধরে এগিয়ে আসতে কানে আওয়াজ পেলাম এক মহিলা কী সব বলছেন। আমি ইন্দ্রনাথ বাবুকে প্রশ্ন করলাম, কে ইন্দ্রনাথ বাবু ইনি? আসলে আয়া এখন মাকে খাবার খাওয়াচ্ছেন। মা পুরোপুরি শয্যাশায়ী, তাই বুঝতেই পারছেন। ও, একটা অনুরোধ আছে আপনাদের কাছে। আপনার মাকে এসবের থেকে দূরে রাখতে হবে, তাই তো? ব্যোমকেশ অবাক করে প্রশ্ন করে উঠল। একদমই ব্যোমকেশবাবু, আসলে আমি চাই না মায়ের কোনো মানসিক চাপ পড়ুক। এই বলে ভদ্রলোক সিঁড়ি দিয়ে ধরে নিচে নেমে গেলেন। দোতলার দক্ষিণ দিকের একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, তবে সবচেয়ে ভালো জিনিস হলো দুটো। প্রথমত এই ঘর সংলগ্ন বারান্দা, আর দ্বিতীয় হলো এই ঘরের ঠিক ডান দিকে সেই জঙ্গল। ব্যোমকেশের কথায় সামান্য মশা হলেও এই গরমের দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে।
ব্যোমকেশ এখন বারান্দায় দাঁড়িয়ে সেই জঙ্গলের দিকে চেয়ে আছে। আমি ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, কি অত দেখছো ভায়া? অজিত, ওই জঙ্গল কেন জানি না আমায় খুব ডাকছে। আর তাছাড়া একরকম মনোরম সবুজ গাছপালা কলকাতায় খুব বিরল। তাই আচ্ছা, তোমার কি মনে হয় কে চুরি করতে পারে? দেখো অজিত, সেটা বলা খুব কঠিন। তবে এই জঙ্গলে যেতে পারলে অনেক কিছু প্রশ্নের উত্তর পাওয়া যেত বলে আমার মনে হয়। চলো তো। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কোথায়? জঙ্গলে অজিত, জঙ্গলে। তুমি তো শুনলে ওখানে যাওয়া যাবে না, তাহলে? আচ্ছা অজিত, তুমি আমার কথা মেনে চলো। আর নিয়ম রক্ষা করতে নিয়ম ভাঙাটাই তো আমাদের কাজ। চলো চলো। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল অজিত। অগত্যা আমি অনুসরণ করলাম। বাড়ির বাইরে বেরিয়ে আমরা প্রথমে গেলাম একটা চায়ের দোকানে। ব্যোমকেশ বলল, অজিত, চা চলবে নাকি? এই বলে সে এগিয়ে গেল। চায়ের দোকানে থেকে বেরিয়ে সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলল, তা ভাই অজিত, একবার চারদিকটা ঘুরে দেখবে নাকি? আমি কিছু বলতে যাব তার আগেই সে এগিয়ে গেল। আর সত্যি ব্যোমকেশকে চেনা আমার সাধ্য নয়। বাড়িটার আশেপাশে তেমন কোনো জনবসতি নেই। এবার ব্যোমকেশকে দেখলাম বাড়ির পেছন দিকটা যেতে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, ব্যোমকেশ, ওদিকটা তো জঙ্গল, ওদিকে তেমন কোনো কাজ নেই তো, চলো। আরে চলোই না, চারধার ভালো করে দেখে রাখা ভালো ভাই। বাড়িটার চারধার উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ব্যোমকেশকে দেখলাম চারধার ভালো করে খুঁজে দেখতে। তারপর যেটা করলো তার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। দেখলাম সে একটা ভাঙা গাছের গুঁড়ির ওপর উঠে পাঁচিলের ওপর উঠে পড়ল। তারপর আমাকে বলল, ওখানেই অপেক্ষা করো, আর কেউ যদি এদিকে আসে তুমি লুকিয়ে পড়বে। এই বলে সে দেয়ালের ওপারে চলে গেল। প্রায় 15 মিনিট হয়ে গেল, ব্যোমকেশ তখন এলো না। তাহলে কি বাড়ির কাউকে খবর দেব নাকি? এইসব ভাবছি, হঠাৎ দেখি ব্যোমকেশ পাঁচিল টপকে এদিকে চলে এলো। আমি প্রশ্ন করলাম, কিছু পেলে? হাত ঝাড়তে ঝাড়তে বলে উঠল, চলো, কাজ আছে। তারপর হনহনিয়ে এসে এগিয়ে গেল বাড়ির সদর দরজার দিকে। অগত্যা আমিও তাকে অনুসরণ করতে লাগলাম। মিস্টার লাহিড়ী, আপনি যদি কিছু মনে না করেন, আমি কিন্তু একবার রবীন্দ্রনাথ বাবুর সাথে কথা বলবো। রাতের খাবার খেতে গেলে বলে উঠল ব্যোমকেশ। ইন্দ্রনাথবাবু অবাক হয়ে বললেন, এসব কি বলছেন ব্যোমকেশবাবু? ওর কাছে যাওয়াটা মোটেও সুখের অভিজ্ঞতা হবে না। আর আমার কথা মানুন, ওর কথা ভুলে যান আপনি। তা হয় না ইন্দ্রনাথ বাবু, যেতে আমাকে হবেই। তাই বেশ, আপনার যখন তাই ইচ্ছা, তবে একটা কথা, বলুন। ওখানে যা হবে তাই দায়িত্ব কিন্তু আমার নয় ব্যোমকেশবাবু। বেশ, তবে কাল সকালে যাওয়া যাক। ঠিক আছে, আপনার কাল সকালে আমি গাড়ির ব্যবস্থা করে দেব, বাকিটা আপনার ওপর। অসংখ্য ধন্যবাদ ইন্দ্রনাথ বাবু। এরপর আমরা চলে আসি আমাদের ঘরে। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে আমি শুয়ে পড়ি বিছানায়। ব্যোমকেশ তখনও জানালার কাছে দাঁড়িয়ে চেয়ে আছে পূর্ণিমা চাঁদের দিকে। আমি বলে উঠলাম, কি হে ব্যোমকেশ, শোবে না? ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, যা গরম অজিত, তাতে শুয়ে খুব একটা লাভ হবে না। তুমি শুয়ে পড়ো, আমি যাচ্ছি। কাল আবার অনেক কাজ আছে অজিত। এই বলে আবার উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে থাকল। আমি আর বিরক্ত করলাম না। বিবাহিত মানুষ, তাই চাঁদে সত্যবতীর মুখ দর্শন করছে কি না কে জানে। তাই চুপচাপ ঘুমিয়ে পড়াই ভালো। সকাল 8টায় আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম রবীন্দ্রনাথ বাবুর বাড়ির উদ্দেশ্যে। গাড়ি করে পৌঁছাতে লাগলো 20 মিনিট। রবীন্দ্রনাথ বাবুর বাড়ি লাহিড়ী বাড়ির মতন অত বড় নয় ঠিকই, তবে খুব একটা ছোটও কিছু নয়। আমরা গাড়ি থেকে নামতে দারোয়ান আমাদের পরিচয় নিয়ে ভেতরে গেলেন। তারপর মিনিট 2 পর ফিরে এসে আমাদের ঘরের ভেতর নিয়ে যায়। এটা একটা স্টাডি রুম। দেখলাম একজন ভদ্রলোক আমাদের দিকে পেছন ফিরে কী সব করছেন। এখানে কিসের জন্য এসেছেন?
হঠাৎ প্রশ্ন করে উঠলেন রবীন্দ্রনাথবাবু। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আসলে আপনাদের লাহিড়ী বাড়ির কালী প্রতিমা চুরি গেছে, আর সেটা খোঁজার দায়িত্ব পড়েছে আমার উপর। ইন্দ্রনাথবাবু আমাকে দায়িত্ব দিয়েছেন। এখানে কি মনে করে আমি কি মূর্তি চোরে করে বসে আছি নাকি? ফালতু সময় আমার নেই ব্যোমকেশ বাবু। আমি তো সে কথা বলিনি রবীন্দ্রনাথবাবু। আসলে কয়েকটা প্রশ্নের উত্তর পাচ্ছিলাম না, তাই আপনার কাছে আসা। বেশ, শুনি। আমরা একটা সোফায় দুজনে বসতে বাড়ির চাকর চা দিয়ে যায়। ব্যোমকেশ চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আচ্ছা রবীন্দ্রনাথবাবু, আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক কেমন? কেন, ইন্দ্রনাথের মুখে শোনেননি বোধহয়? বাবা আমাকে বাড়ি থেকে বার করে দেওয়ার পর আমি ও বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, আর ইন্দ্রনাথও কেউ আমার খোঁজ রাখেনি। মা অবশ্যই মাঝে মাঝে অনাদিকে দিয়ে কিছু খবর চেয়ে পাঠাতেন, আমিও তাকে হাত খরচার কিছু অর্থ দিতাম, ব্যাস এইটুকুনি। বাবাও চলে গেলেন, এমনকি শ্মশানে পর্যন্ত আমাকে নিয়ে যাওয়া হয়নি। তারপর থেকে আমি আর সেইভাবে, তবে মায়ের শরীর খারাপের পর আমি দুবার গেছিলাম। ভাবতে পারেন, ওই শক্ত সমস্ত মানুষটা নাকি হাঁটতে চলতে পারে না। আমি তো অবাক, কি যে হয়ে গেল। দেখলাম ভদ্রলোক আঙুল দিয়ে চোখের জল মুছলেন। আর আপনি সেই সুযোগেই মূর্তিটা সরিয়ে ফেললেন, তাই তো? ব্যোমকেশ আমাকে অবাক করে বলে উঠল, কি সব যাতা বলছেন? আমার ওসব কোনো লোভ নেই, আর তাছাড়া ওটা আমাদের পরিবারের একটা সম্পদ। এমনিতে আমি তো যা রোজগার করি তাতে আমার যথেষ্ট ভালোভাবেই চলে যায় ব্যোমকেশ বাবু। আমি তো শুনলাম আপনার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। ইন্দ্রনাথ বলেছে বোধহয়। এই হিংসার স্বভাবটা ওর দেখছি এখনো যায়নি। দেখুন ব্যোমকেশ বাবু, ব্যবসা তো ওপর নিচ থাকে, তা বলে আমি চুরি করিনি। বেশ, সেটা আমি খুঁজে বার করব। এখন আসি, নমস্কার। এই বলে ব্যোমকেশ বেরোতে যাবে, হঠাৎ থেমে বলল, আচ্ছা, কাল একবার সকালে আপনাকে লাহিড়ী ভিলায় কিন্তু যেতে হবে, এটা কিন্তু খুব দরকার। এই বলে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে ব্যোমকেশ গাড়ি থামিয়ে নেমে গেল। বলল ওর নাকি একটু কাজ আছে। আমি সঙ্গে যেতে চাওয়ায় না করে দেয় সে, তাই আমি লাহিড়ী বাড়িতে চলে আসি। দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর আমি বারান্দায় বসে নতুন গল্পটা লেখা শুরু করেছি বটে, কিন্তু গরমের দাপটে খুব অসহ্য লাগছে আজ। প্রায় সন্ধ্যা হয়ে এলো, ব্যোমকেশ তো এখনো ফিরল না। ইন্দ্রনাথবাবু দুবার এসে খোঁজ নিয়ে গেছেন। এবার আমারও একটু দুশ্চিন্তা হচ্ছে বটে, ভাবছি বাইরে থানায় যাব কি না। এমন সময় ব্যোমকেশ ঘরে ঢুকল। কি হে বন্ধুবর, খুব চিন্তায় ছিলে মনে হচ্ছে। আমি রুক্ষ স্বরে বলে উঠলাম, কি করি বলো, সত্যবতীর কথা ভেবে চিন্তা এসে যায় আর কি। কি করে যে তোমায় সামলায় কে জানে। তারপর ব্যোমকেশ নিজের পাঞ্জাবিটা আনলায় ছড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমি গিয়ে তাকে প্রশ্ন করি, ব্যোমকেশ, কিছু সন্ধান পেলেন নাকি? ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, ওই দেখো অজিত, কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের অন্ধকার আরও জমাট বেঁধেছে অজিত। এখন খালি অপেক্ষা বৃষ্টির। বেশ, তাহলেই শান্তি। দম বন্ধ করা পরিবেশের বুকে নেমে আসবে শীতলতার পরশ। এই বলে দূরে অন্ধকার আকাশের দিকে চেয়ে চুপ করে রইল ব্যোমকেশ। ব্যোমকেশের কথাগুলোর মানে খোঁজার চেষ্টা করতে লাগলাম। তাহলে কি মূর্তির খোঁজ পেয়ে গেল নাকি ব্যোমকেশ? যাক, আমি ভেবে কি করব, তার চেয়ে বরং কালবৈশাখীর মনোরম পরিবেশকে উপভোগ করি। চারিদিকে শীতল বাতাসের সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটা স্পর্শ করলো আমাদের। লাহিড়ী বাড়ির পরিবেশ আজ সকালে একদম থমথমে। দালানে এখন বহু মানুষের পদধূলি। আগে বলে রাখি কে কে আছেন। আমি আর ব্যোমকেশ, ইন্দ্রনাথ লাহিড়ী, এবং তার ঠিক বিপরীতে বসে আছেন রবীন্দ্রনাথ লাহিড়ী, ইন্সপেক্টর রাখালবাবু এবং তার সঙ্গে দুজন সিপাই ও চাকর অনাদি। ব্যোমকেশ চায়ের পেয়ালাটা টেবিলে নামিয়ে রেখে বলতে আরম্ভ করল, প্রথমে এখানে আসার জন্য রবীন্দ্রনাথ বাবুকে আমার অসংখ্য কৃতজ্ঞতা। এবার আসা যাক মূল ঘটনায়। ইন্দ্রনাথ বাবু তার বাড়ির গৃহদেবতা
মা কালীর অষ্টধাতুর মূর্তি চুরির সুরাহ পাওয়ার জন্য আমার কাছে যান। এই মূর্তিটা যেমন দামি তেমন তার একটা ঐতিহাসিক মূল্যও আছে। ইন্দ্রনাথ বাবুর কাছে জানতে পারি যে এটা তার পরিবারে প্রায় 300 বছর ধরে পূজনা করা হচ্ছে। তা প্রথমেই কেসটা শোনার পরে আমি সেরকম মশটা না পাওয়ায় কেসটা নেব না তাকে জানিয়ে দিই, কিন্তু ভাগ্যিস কেসটা নিই, কারণ এই কেসটা সমাধান করতে গিয়ে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। আর শুধু তাই নয়, আর অনেক উপন্যাসও করতে হয়েছে বটে। কি বলো অজিত? আমি মুচকি হেসে বললাম, যা বলেছ। আচ্ছা, তার আগে একজনকে এখানে আনা দরকার, দাঁড়ান। এই বলে ব্যোমকেশ সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। প্রায় মিনিট 15 পরে সে নেমে এলো ইন্দ্রনাথ বাবুর মাকে সঙ্গে নিয়ে। আমি তো অবাক, এই অসুস্থ মহিলাকে নিয়ে এসে কি করতে চাইছে ব্যোমকেশ? মানে এটা কি ধরনের রসিকতা ব্যোমকেশ বাবু? ইন্দ্রনাথ বাবু চেয়ার ছেড়ে বলে উঠলেন, এটা রসিকতা নাকি বাস্তব সেটা পরে বলছি, আপনি দয়া করে একটু বসুন, আপনার মা সুস্থ আছেন। ইন্দ্রনাথ বাবুর মাকে নিজের পাশে বসিয়ে ব্যোমকেশ আবারও বলতে শুরু করলো, আসলে এখানে আসা থেকে আমার কেমন জানি এই বাড়ির প্রতি একটা সন্দেহ দানা বেঁধে ওঠে। এসব খেয়ালি কথা শোনার সময় নেই মিস্টার বক্সি, আগে জানলে তো আসতাম না। রবীন্দ্রনাথ বাবু দাঁড়িয়ে বলে উঠলেন। ব্যোমকেশ নিজের মাথায় হাতটা বুলিয়ে একটু দৃঢ় কণ্ঠে বলে উঠল, দয়া করে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ কিছু বলবেন না। তারপর আবারও বলতে শুরু করলো, আপনার হয়তো মনে থাকবে ইন্দ্রনাথ বাবু, আপনাকে এই জঙ্গলের কথা জিজ্ঞাসা করেছিলাম, মানে আপনাদের বাড়ির পেছনের যে জঙ্গলটা হয়ে আছে। হ্যাঁ বলেছিলেন, আমি তো আপনাকে সব বলেছিলাম। আসলে আপনার অনুমতি ছাড়াই আমি ওখানে গিয়েছিলাম। মানে আপনাকে তো আমি সাবধান করে দিই, ওখানে সাপখোপের উপদ্রব, যদি কিছু হয়ে যেত। ভাগ্যিস ওখানে গিয়েছিলাম ইন্দ্রনাথ বাবু। ওখানে নেমে দেখতে পাই একটা পুরো মন্দির। বলাই বাড়লো, ওখানে গাছপালা এতটাই ঘন যে মন্দিরটা ওই গাছপালার আড়ালেই লুকিয়ে যায়। তবে ওই মন্দিরে ঢুকে আমি দর্শন পাই এক বিশেষ জিনিসের। কোন জিনিসের ব্যোমকেশ বাবু? এই যে, এই বলে ইন্সপেক্টর সাহেবের হাতে থাকা ব্যাগটা নিজের হাতে তুলে নিল। আশ্চর্য ব্যাপার হলো যে এই ব্যাগটা ইন্সপেক্টর সাহেবের পাশে রাখা ছিল, সেটা আগে আমাদের নজরে পড়েনি। এই দেখুন ইন্দ্রনাথ বাবু। এই বলে অষ্টধাতুর কালী মূর্তিটা তুলে ধরল ব্যোমকেশ। সত্যি এত সুন্দর মূর্তি এর আগে আমি কখনোই দেখিনি। ওহ, বাজা গেল ব্যোমকেশ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে ইন্দ্রনাথ বাবু ব্যোমকেশের হাত থেকে মূর্তিটা নিয়ে নিজের হাতে নিলেন। তারপর সেটা কপালে ঠেকিয়ে বললেন, চলো মা, তোমার নিজের জায়গায় চলো মা। দাঁড়ান ইন্দ্রনাথ বাবু, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। মানে আর কি কথা বলবেন ব্যোমকেশ বাবু? আপনার কাজ তো এখানেই শেষ। আপনার অভিনয়ের তুলনা হয় না ইন্দ্রনাথ বাবু। রাখাল বাবুকে দেখলাম দুজন কনস্টেবল এগিয়ে নিয়ে ইন্দ্রনাথ বাবু দুহাত ধরল আর মূর্তিটা ব্যোমকেশের হাতে দিল। আপনার খেলা শেষ ইন্দ্রনাথ বাবু। নিজের মাকে বিষাক্ত ওষুধ খাইয়ে পঙ্গু বানিয়ে রেখেছিলেন, বাবার কানে ভাইয়ের সম্বন্ধে মিথ্যে কথা বলে ত্যায্য পুত্র করিয়েছিলেন। আপনার ব্যবসা তো ডুবন্ত, জুয়া খেলায় আপনি তো সর্বশান্ত। এখন এই মূর্তি বেচে টাকার জোগান করতে চাইছিলেন। ছি, এসব কথা মিথ্যে? কত টাকা দিয়েছে আপনাকে রবীন্দ্রনাথ? কত টাকা বলুন? এমন সময় ইন্দ্রনাথ বাবুর মা এগিয়ে গিয়ে ইন্দ্রনাথ বাবুর গালে সপাটে চড় মারলেন। ইন্দ্রনাথ বাবু কাঁদতে কাঁদতে বসে পড়লেন চেয়ারে। আচ্ছা ব্যোমকেশ, তুমি এত কথা জানলে কি করে? নিজেদের কলকাতার ঘরে বসে চা পান করতে করতে বললাম আমি। আসলে অজিত, পুরোটাই টেলিপাতি ভায়া। যেদিন রাতে তুমি শুয়ে পড়লে, ওই দিন মাঝরাতে মহিলাদের গলার আওয়াজ পাই আমি গিয়ে দেখি ইন্দ্রনাথ বাবুর মা আয়ার হাত ধরে ওষুধ খেতে চাইছিলেন না। আমি গিয়ে সে ওষুধ খেতে বলায় তিনি আমাকে সব খুলে বলেন। মনে হয় ওই সময় ওনার ওষুধের বিষক্রিয়াটা কিছুটা কমে গেছিল, আর আমি সব এই সুযোগে জানতে পেরেছি। তাহলে মূর্তিটা ওখানে রাখলো কে ভাই?
খুব ভালো প্রশ্ন করেছ অজিত। আসলে লাহিড়ী বাড়ির পরিস্থিতি ঠিক না দেখে অনাদি ওই মূর্তিটা জঙ্গলের মধ্যে ঢুকিয়ে আসে। তবে রবীন্দ্রনাথ বাবু ওসব কিছুই জানতেন না। মায়ের ওষুধে যে বিষক্রিয়া হয় সেটা উনিই জানতে পারেন এবং ওনার মাকে দ্বিতীয়বার এসে সাবধান করে যান। আর তারপর থেকেই ইন্দ্রনাথ বাবুর নাটক করতে থাকেন। কিন্তু একটা খটকা দূর হচ্ছে না অজিত। কি? আয়াটা কিছু বুঝতে পারল না কেন? হয়তো দেখো রবীন্দ্রনাথ বাবু ওনাকে হাত করেছিলেন। আর তা হতে পারে। এখন সবকিছুই রবীন্দ্রনাথ বাবুর তত্ত্বাবধানে। এই বলে ব্যোমকেশ জানলার সামনে গিয়ে দাঁড়ালো। বাইরের অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। ব্যোমকেশ চোখ বন্ধ করে আমাকে উঠে বলল, গরমে ফাটল ধরা মাঠের মাটিতে বৃষ্টির ছোঁয়ায় এক ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে অজিত। মনটা ভরে যাচ্ছে। এখন যদি তোমার বউঠান সঙ্গে থাকতো। এই বলে চুপ করে গেল ব্যোমকেশ। কালবৈশাখীর ঝড়ের শীতলতার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বহুদিনের উত্তপ্ত হয়ে যাওয়া স্মৃতির ভিড়। সেইখানে স্থান পাচ্ছে বাংলা প্রকৃতির এক ভালোবাসার অ্যালবাম। যেমন ময়ূর পেখম মেলে তার সঙ্গীকে আকর্ষণ করে, তেমনি আজই কালো মেঘ, ঝড় বৃষ্টি আকর্ষণ করছে কলকাতায় বসে থাকা এক সত্যান্বেষীকেও। ব্যোমকেশ তাকিয়ে আছে দূরের দিকে। হয়তো তার মনে পড়ে যাচ্ছে সত্যবতী আর খোকার কথা। লক্ষ্য করলাম ব্যোমকেশের চোখের ওপর একটা জলের ফোঁটা। এমনিতেই মাত্রাতিরিক্ত গরম।